আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত আফসুন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আজকে আমরা একটা বার্নিং ইস্যু নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সাইবার বুলিং। এই সাইবার বুলিংয়ের কারণে কিন্তু আমাদের অনেক শিশু কিশোরের মানসিক স্বাস্থ্যের অবস্থা খুবই শোচনীয়, এবং এটি আলোচনা করার জন্য আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছে ডক্টর মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, মেডিকেল কলেজ ফর উইমেন, এবং আমার ডানে আছেন ডক্টর সুমাইয়া বিনতে জলিল, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ। ডক্টর মাহবুবা, আপনাকে দিয়ে আমি শুরু করছি। এই যে সাইবার বুলিং বললাম, তাহলে বুলিং জিনিসটা কি আর সাইবার বুলিং বা কি, আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। বুলিং জিনিসটা হচ্ছে যে কোনো ব্যক্তিকেও উদ্দেশ্যমূলকভাবে শারীরিকভাবে কিংবা মানসিকভাবে হয়রানি করা, এটাই হচ্ছে গিয়ে বুলিং। আচ্ছা, এখন এই বুলিং এর মাধ্যম যখন হয় অনলাইন, অর্থাৎ সাইবার বা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া হতে পারে, ফেসবুক, মেসেঞ্জার কিংবা ইমেইল, ইভেন আমাদের শিশু কিশোররা এখন অনেক বেশি অনলাইন গেম খেলে, অনলাইন গেমের মাধ্যমেও কিন্তু অনেক সময় বুলিং হয়ে থাকে, তখন এটিকে আমরা বলছি সাইবার বুলিং। আচ্ছা, তাহলে ডক্টর সুমাইয়া, যে বুলিং বা যেটি আমরা মানে সহজ ভাষায় বুঝছি যে আমরা খ্যাপানো, পচানো, তো এটা তো আমাদের কালচারের একটা অংশ আসলে। আমরা আমাদের ছোটোবেলায় এই জিনিসগুলো মনে করতে পারি যে এটা তো তেমন খুব বেশি বড় প্রতিক্রিয়া তৈরি করতো বলে আমাদের কাছে মনে হচ্ছে না। তাহলে কেন এখন এটা এত বড় একটা বার্নিং ইস্যু হয়ে গেল, এবং যেখানে অফলাইন বুলিংয়ের চাইতে অনলাইন বা সাইবার বুলিং এখন একটা বড় টুল হয়ে যাচ্ছে মানুষকে হয়রানি করার? আপনি এটাকে কেমন মনে করেন? জি, ধন্যবাদ। বিশেষ করে যদি আমি বুলিং এবং সাইবার বুলিংটা আরেকটু বলে নেই, যে বুলিং বলতে কিন্তু আসলে আমরা সাইকোলজিক্যাল অ্যাটাক বা একটা মনস্তাত্ত্বিক আক্রমণকে বোঝাচ্ছি, যেটা একজন ব্যক্তি বা শিশুর ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করে দেয়, দুর্বল করে দেয়, তাকে পাওয়ারলেস এবং হেল্পলেস ফিল করায়। আচ্ছা, এবং সেটা যখন বারবার হতে থাকে, দীর্ঘ সময় ধরে হতে থাকে, স্পেসিফিক্যালি যেমন আপনি বললেন অনলাইন বুলিংয়ের একটা বিশেষত্ব হচ্ছে এটা 24/7 ধরে থাকে। এটা মানে যেটা হয় যে আচ্ছা, সাময়িক বুলিংয়ের বেলায় দেখা যায় যে একবার বলার পরে সেটা রেস শেষ হয়ে যায়। অনলাইন বুলিংয়ের বেলায় কিন্তু সেটা অনলাইন ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যায়, এবং সে বাসাতে গেলেও এই স্ক্রিনশটগুলো দেখতে পারে, বুলিংটা হতে পারে। যার কারণে আমরা যখন খ্যাপানো, পচানো বা যেটাকে রোস্টিং বলতাম, সেটা যখন তীব্রভাবে সাইবার স্পেসে বিরাজ করে এবং কখনোই 24/7 জিনিসগুলো মাল্টিপ্লাইভাবে দর্শকের সামনে চলে আসে, অনেক মানুষ দেখতে পায়, তখন সেটা আর আসলে স্বাভাবিক পচানো, খ্যাপানো, মজা করার রেঞ্জে থাকে না, এবং সেটা অনেক কষ্টকর হয়ে যায়। এই কারণে এটা এখন তো একটা বার্নিং ইস্যু। ওকে, ডক্টর মাহবুবা, আপনার কাছে আসছে। তাহলে সবাই কি আসলে বুলিড হয়? এই জন্য কোনো ভালনারেবিলিটি আছে কিনা, মানে কারা বেশি ঝুঁকিপূর্ণ, বা যারা বুলিং করছে সবাই কি বুলিং করে? অনেকে তো কত নিরাপদভাবে নিজে অনলাইন ব্যবহার করছে। তাহলে কারা এই বুলি করে, তাদেরও কি কোনো চারিত্রিক বৈশিষ্ট্য আছে কিনা, আলাদা কোনো ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা? আচ্ছা, প্রথমে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কারা বুলিড হচ্ছে, তো অ্যাকচুয়ালি যারাই অনলাইন ব্যবহার করে যে কেউ বুলিংয়ের শিকার হতে পারে। তবে ভালনারেবল গ্রুপ যদি আমরা বলি, শিশু কিশোররা, ইমপ্যাক্টটা আসলে কাদের উপরে বেশি পড়ছে? বেশি ইমপ্যাক্ট পড়ে কিন্তু আসলে কিশোর কিশোরীদের উপরে, কেননা তারা কিন্তু ইমোশনালি অনেক ভালনারেবল স্টেজে থাকে। তারা কিন্তু ইমোশনাল রেগুলেশনটা জানে না, আবেগ নিয়ন্ত্রণ করা বা কিভাবে আমি এরকম একটা সমস্যায় পড়লে সহজে আমি ঘাবড়ে না গিয়ে আমি জিনিসটাকে মোকাবেলা করতে পারবো, এটা কিন্তু অনেক সময় তাদের মধ্যে তৈরি হয় না এই বয়সে। তো তারা আসলে একটা ভালনারেবল গ্রুপ। এছাড়াও যদি আমি জেন্ডারের ক্ষেত্রে বলি, ফিমেল অর্থাৎ মেয়েরা কিন্তু ভালনারেবল এই ক্ষেত্রে। আর এছাড়াও আসলে যে কোনো ব্যক্তি কিন্তু বুলিংয়ের শিকার হতে পারেন, সেলিব্রিটি থেকে শুরু করে, আমরা কিন্তু হরহামেশাই দেখছি সেলিব্রিটিরাও বুলিংয়ের শিকার হন। সেলিব্রিটি থেকে শুরু করে একজন সাধারণ মানুষ, সাংবাদিক, ছাত্রছাত্রী, কর্মজীবী, সবাই আসলে বুলিংয়ের শিকার হতে পারেন। তো এরপরে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কারা বুলিং করে অ্যাকচুয়ালি, তো এটা আসলেই যে সবাই তো করে না বুলিং, কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু ক্রমাগত বুলি করে যাচ্ছে। তো এটার পেছনে আসলে একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। বলা হয়ে থাকে যে যারা তাদের ব্যক্তিগত জীবনে নিজেদেরকে খুব হীনমন্যভাবে, অর্থাৎ হীনমন্যতায় ভোগে,
নিজেদের খুব অসহায় বোধ করতে থাকে নিজেদেরকে, বা পাওয়ারলেস ভাবে তারা একটা মিডিয়া খুঁজতে থাকে যে কোথায় তারা আসলে নিজেকে একটু পাওয়ারফুল ভাবে প্রকাশ করতে পারবে, যে না আমি অনেক পাওয়ারফুল একজন কিছু। হ্যাঁ, তো এই মাধ্যমটা হিসেবে অনেক সময় এই অনলাইনটাকে বেছে নেয়, কারণ অনলাইনে কিন্তু এই যে অ্যানোনিমিটি যেটা, অর্থাৎ আমাকে কেউ জানছে না, চিনছে না, হ্যাঁ আমি একটা কমেন্ট করে চলে গেলাম, সো আমাকে কিন্তু কেউ কারো সামনে আসতে হচ্ছে না। তো এইখানে কিন্তু চাইলেই কেউ কাউকে বুলি করতে পারে। তো এই প্ল্যাটফর্মটা অনেকে এই ধরনের মানুষরা বেছে নেয় যারা আসলে মনস্তাত্ত্বিকভাবে তারা কিন্তু দুর্বল। অনেকে ভাবেন যে এরা বোধহয় খুব কনফিডেন্ট, না, এরা আসলে মনস্তাত্ত্বিকভাবে খুবই দুর্বল ব্যক্তি। তারা চান এমন একটা ক্ষেত্র যেখানে তারা তাদের এই পাওয়ারটা শো করতে পারেন। এছাড়া ব্যক্তিগত জীবনের হতাশা, ফ্রাস্ট্রেশন থেকেও আসলে অনেকে এই ধরনের আচরণগুলো করে থাকেন। ওকে, থ্যাংক ইউ। আমরা আরো আস্তে আস্তে জানতে থাকবো। ডক্টর সুমাইয়া, আপনার কাছে এবার একটু বিস্তারিত জানতে চাইবো যে এই ফর্মগুলো কি আসলে এখন অনলাইন মাধ্যমে কি ভাবে একটা শিশু কিশোর বা একটা কিশোর কিশোরী এই বুলিড হচ্ছে বা হতে পারে? বুলিং যেমন অনেক ধরনের আছে আমরা জানি, যেমন ফিজিক্যাল বুলিং আছে, সেক্সুয়াল বুলিং আছে, সোশ্যাল বুলিং আছে, একাডেমিক বুলিংও আছে। ঠিক সেরকম সাইবার বুলিংয়েরও একটি ধরন আছে যার অনেকগুলো সাবটাইপ আছে, যার মধ্যে গবেষণা বলছে ডক্সিং বলে একটা টার্ম আছে। ডক্সিং টার্মটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ক্রাইম ইউনিট, সাইবার ক্রাইম ইউনিট একটা গবেষণা করেছিল, সেখানে ওরা বলছে সবচেয়ে বেশি বুলিংয়ের কমপ্লেইন বা মাধ্যমটা বলা হচ্ছে ডক্সিং। ডক্সিং হচ্ছে মানে অপরিচিত কেউ আমার ব্যক্তিগত সব ইনফরমেশন পাবলিক প্ল্যাটফর্মে ফ্ল্যাশ করে দেওয়া, এটা একটা মাধ্যম। টার্মটাও একটু নতুন, এই জন্য আমি বললাম। এছাড়াও আরো মানে যে ফেসবুকে দেখা যায় যে কেউ একজন ফেক অ্যাকাউন্ট খুলে নানা রকম স্ক্রিনশট, আমার অ্যাড্রেস, আমার টেলিফোন নাম্বার, আমার ব্যক্তিগত কথোপকথন, কখনো ছবি একজন ব্যক্তির শেয়ার করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে ডক্সিং। এবং 41% কমপ্লেইন ডক্সিং এর আসে। এটা আমি বলছি হচ্ছে ওই যে সাইবার ক্রাইম ইউনিট 2026 সালে একটা গবেষণা করেছে, সরি এটা 25 সালে, এবং এখানে ওরা বলেছে যে এক বছরে প্রায় 13,000 কমপ্লেইন এসেছে মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের আপত্তিকর জিনিসপত্র সরিয়ে দেওয়ার জন্য। সেই 13,000 কমপ্লেইনের মধ্যে 41% মানে প্রায় শতকরা 41% ছিল ডক্সিং, অর্থাৎ ব্যক্তিগত ইনফরমেশন ফ্ল্যাশ হয়ে গিয়েছে, সেটা সরিয়ে দেওয়া, রিমুভ করার আবেদন ছিল। এবং এর পরবর্তীতে সিরিয়ালি আসে হচ্ছে সাইবার স্টকিং, কাউকে স্টক করা, ইমেজ ম্যানিপুলেশন করা। আপনি যদি একটু বুঝিয়ে বলেন এই স্টকিং কি, বা এই সাইবার স্টকিংটা আমাদের সাধারণ দর্শকদের যদি একটু বুঝিয়ে বলেন। জি, মানে স্টকিং বিষয়টা হচ্ছে পিছু নেওয়া, সব জায়গায় ফলো করা, সব ধরনের মানে একজন ব্যক্তি ডিজিটাল ফুটপ্রিন্ট যে রেখে যায়, অর্থাৎ সে কোন পোস্টে যাচ্ছে, লাইক দিচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কার সাথে কথা বলছে, কোন গ্রুপ চ্যাটে আছে, এই যে তার ইনফরমেশনগুলো, সেগুলো সবগুলো সংগ্রহ করা, সেগুলো ফলো আপ করা, এবং সেগুলোর মাধ্যমে স্ক্রিনশট নিয়ে হোক, বিভিন্ন জায়গায় তাকে অপমান করার জন্য, তাকে ডিফেম করার জন্য মিথ্যা তথ্যের সাথে মিশিয়ে জিনিসগুলো পাবলিশ করা তার বিরুদ্ধে। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আইডেন্টিটি থেফট, অর্থাৎ যেটা খুব সহসাই দেখি আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া, অ্যাকাউন্টে। তারপরে হচ্ছে ইমেজ লিক করা, পার্সোনাল ইমেজ লিক করা, এবং সেটা মডিফাই করে অনেক সময় ফেক ইমেজ লিক করা। তারপরে হচ্ছে ইম্পারসোনেশন, অর্থাৎ আমি একজন এক্স, সাপোজ আমার নাম হচ্ছে এক্স, আমি এক্স না, আমি ওয়াই হয়ে কারোর সাথে কনভারসেশনে জড়ানো, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, একটা আরেকজনের ব্যক্তিত্বকে ইম্পারসোনেট করে তাকে ধোঁকা দেওয়া। প্রত্যেকটার উদ্দেশ্যই থাকে প্রতিশোধ পরায়ণ, এবং প্রত্যেকটার উদ্দেশ্যই থাকে তাকে কোনো না কোনোভাবে তার সাথে একটা বন্ডিং তৈরি করে তার ব্যক্তিগত ইনফরমেশন নিয়ে তাকে ব্ল্যাকমেইলিং করা। অনলাইন ব্ল্যাকমেইলিংটাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ব্ল্যাকমেইলিংটা কি শুধু মনিটারি ব্ল্যাকমেইলিং নাকি আরো অন্য ধরনের ব্ল্যাকমেইলিংও আছে? যেমন এটা আসলে বলা হয়েছে ফিজিক্যাল থেকে শুরু করে, সেক্সুয়াল থেকে শুরু করে সাইকোলজিক্যাল, 3 ধরনের ব্ল্যাকমেইলিং আছে। অনেক সময় মনিটারি হয়, অনেক সময় তাকে বাধ্য করা হয় আরও অনৈতিক কোনো কাজের ক্ষেত্রে, তাকে হ্যারাস করা হয়, তার কাছ থেকে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়, এরকম। তাহলে আমি এই প্রসঙ্গে একটু জেনে রাখি যে এই যে জিনিসগুলো বললেন আমাদের কমন অনলাইন প্ল্যাটফর্মে এই জিনিসগুলো হয়ে আসছে, কিন্তু আমরা গত কয়েকদিনে দেখতে পাচ্ছি একটা মারাত্মক বুস্টিং হয়েছে এআই মাধ্যমে। হ্যাঁ, খুব সহজেই একটা পিকচার তৈরি করা যাচ্ছে, এমনকি একটা ভিডিও তৈরি করা যাচ্ছে,
এবং অনেকের কাছে বেশ এটা অলমোস্ট নিয়ার টু নর্মাল। তো এটা কি এই ব্যাপারটাকে আরো অনেক যথেষ্ট কন্ডিশনটিকে আরো অনেক গ্রেভ হয়ে গেল কিনা? জি অবশ্যই, আসলে এআই এবং ডিপ ফেক টেকনোলজি যেটা ওরা বলছে, আসলে যে কোনো ছবি যে কোনো ভিডিও কন্টেন্ট এডিট করে দেওয়া সম্ভব হচ্ছে। কাজেই আমাদের ডিজিটাল সিকিউরিটি এখানে অনেক স্ট্রং ভূমিকা পালন করতে হবে। এবং ডিপ ফেক টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে যে ভিডিও কন্টেন্টগুলো এসেছে এগুলো কিন্তু অনেকগুলো রিপোর্টেড এবং অনেক ইমেজ চেঞ্জ হয়ে অনেকেই আমরা কিন্তু অনেক প্রতিনিয়তই আমরা সাধারণত অ্যাডোলেসেন্ট ওমেন বা কিশোরী বয়সের অনেককেই আমরা দেখতে পাচ্ছি যে তারা মারাত্মক রকমের মানসিক সমস্যার মধ্যে আসলে পড়ে যাচ্ছে এই অ্যাংজাইটি থেকে, যে ডিপ এআই এর মাধ্যমে যে একটা ব্যবহার বেড়ে গেল এটা থেকে তারা কিভাবে পরিত্রাণ পাবে। আমরা আস্তে আস্তে আরো জানতে থাকবো। ডক্টর মাহবুবা, এবার আপনার কাছে আসছি। ডক্টর সুমাইয়া শেষে একটা শব্দ যোগ করেছেন যে তারা মানসিকভাবে অনেক কিছু ভুগছেন। তো এই যে এই সাইবার বুলিং, এর কি কি মেন্টাল ইম্প্যাক্ট পড়তে পারে, আমরা এটি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন আমাদের দর্শকদের জন্য। জি, সাইবার বুলিং এটা যদি দীর্ঘমেয়াদী চলতে থাকে তবে একটা মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। দেখা যায় তার মধ্যে এক ধরনের হতাশা কাজ করে, সে নিজেকে সবার থেকে গুটিয়ে নেয়, একা একা থাকা শুরু করে, চুপচাপ হয়ে যায়, লেখাপড়া কিংবা কাজে কর্মে আগ্রহ হারিয়ে ফেলে। বাচ্চাদের ক্ষেত্রে, অর্থাৎ এই যে আমরা কিশোর কিশোরীদের কথা বলছি যারা ভালনারেবল গ্রুপ, তাদের ক্ষেত্রে দেখা যায় যে একাডেমিক পারফরমেন্স ধীরে ধীরে ডাউনফল হতে থাকে। তাদের একাডেমিক পারফরমেন্স হয়তো আগে সে খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু কেন জানি হঠাৎ করে সে রেজাল্ট খারাপ করা শুরু করছে। অনেকে স্কুলে যেতেও হয়তো বা ভয় পায়, কারণ সে সবার থেকেই নিজেকে গুটিয়ে নিতে থাকে। এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে এগুলো বিভিন্ন মানসিক রোগের পর্যায়েও কিন্তু চলে যায়। ইভেন এমনকি আত্মহত্যার মতো চিন্তা আসা বা আত্মহত্যার চেষ্টাও অনেকে কিন্তু করে থাকেন। তাহলে এই যে এক ধরনের অ্যাডভার্সিটি, এবং আমরা বলছি যে সবচেয়ে ভালনারেবল হচ্ছে এই অ্যাডোলেসেন্ট, পার্টিকুলারলি অ্যাডোলেসেন্ট গার্লসরা, তাহলে এটা কি তাদের ব্যক্তিত্বে কি ধরনের ভূমিকা রাখতে পারে, এবং এটা কি তাকে সারা জীবন তাড়া করে বেড়াচ্ছে, পরবর্তী তার সম্পর্ক তৈরি করা, পরবর্তী লাইফে তার ব্যক্তিত্ব গঠনে বা সেটার প্রভাবে সেটা কি সারা জীবনই বয়ে বেড়াতে হবে? এটা অনেকের ক্ষেত্রে এরকম হয় যে এই জিনিসটা আপনি যে কারণ। আচ্ছা ডক্টর মাহবুবা, আমরা এই উত্তরটা শুনবো আমাদের একটা বিরতির পরে। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসুইন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর মাহবুবা, আমরা যে প্রশ্নটাতে ছিলাম যে এই যে সে হ্যারাসড হচ্ছে, এই যে অ্যাডভার্স একটা সিচুয়েশন, এই ট্রমা কি তাকে সারা জীবন তাড়া করে বেড়াতে পারে, তার ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রেখে সারা জীবনকে এটা প্রভাবিত করতে পারে কিনা? হ্যাঁ, অ্যাবসলিউটলি পারে। কেননা এই সময়টা কিন্তু কিশোর কিশোরীদের এই যে বয়সটা, এটা কিন্তু তার ব্যক্তিত্ব গঠনের একটা সময়। এই সময়টাতেই ব্যক্তিত্ব গঠন হয় এবং এই সময়ে তার মধ্যে যেই চিন্তাগুলো তৈরি হয়, এই চিন্তাগুলো কিন্তু দেখা যাচ্ছে যে সারা জীবনে সে বহন করে নিয়ে যাচ্ছে। তো এই সময় যদি আমরা কোনো একটা কিশোর বা কিশোরীকে আমরা যদি বলি যে তুমি দেখতে খারাপ, তুমি কালো, তুমি কুৎসিত, হ্যাঁ তুমি বিশ্রী, হ্যাঁ, এই জিনিসটা দেখা যাচ্ছে সে সারা জীবন বয়ে বেড়াচ্ছে। সে নিজেকে খুব খারাপ মনে করছে, দেখতে কুৎসিত মনে করছে, সে হীনমন্যতায় ভুগছে। সে ধরেই নিয়েছে আই এম নট ওয়ার্দি, মানে আমি যোগ্য না, আমি সবার চাইতেই খারাপ, আমি কুৎসিত। তো এটা ছাড়াও ধরেন আরও অনেকভাবেই কিন্তু আসলে অনেক জিনিস এদের ব্যক্তিত্বকে এফেক্ট করে। পরবর্তীতে সম্পর্ক তৈরি করতে গেলে আপনি যেটা বললেন, সে মনে করে যে আমি তো সম্পর্কের ক্ষেত্রে আমি তো আসলে যোগ্য না, তো আমাকে কেউ একজন হয়তো খুব ভুলভাবে ট্রিট করছে, ভুলভাবে হয়তো আমাকে সে আমার সাথে আচরণগুলো করছে আমার পার্টনার, সেটিও হয়তো সে মেনে নিচ্ছে, কারণ সে যে হীনমন্যতায় ভোগে, তার যেহেতু লো সেলফ এস্টিম অর্থাৎ আত্মবিশ্বাস কম, তো সে ভাবে সে এটারই যোগ্য, আমি হয়তো এভাবেই ট্রিটমেন্ট পাওয়ার যোগ্য, সো আমি এগুলো মেনে নেই। আমরা আগে একটা এপিসোডে আলোচনা করছিলাম, তার মানে তারা গ্যাসলাইটেড হচ্ছে। এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর সুমাইয়া। এবার আপনার কাছে আবার আসছি যে কিছুটা ডক্টর মাহবুবা বলেছেন যে একটা বাচ্চা বা একটা কিশোর কিশোরী, আমরা কিভাবে বুঝতে পারি যে আসলে বোধ হয় সেই রকম সাইবার বুলিংয়ের শিকার হয়ে থাকতে পারে, কারণ তারা যেহেতু যথেষ্ট ইনসিকিউরিটিতে ভুগছেন, অনেক ম্যানিপুলেটেড হচ্ছেন, তারা হয়তো নিজের মুখে হয়তো সেটি বলতেও পারছেন না ভয় থেকে। সেই ক্ষেত্রে তার পরিবারের সদস্যরা কি কোনোভাবে বুঝে নেওয়ার সুযোগ থাকে? জি ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আমি উত্তরটা দেওয়ার আগে একটা ইনফরমেশন শেয়ার করি। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এবং ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন এই 2026 সালে একটি গবেষণা চালিয়েছিল বাংলাদেশে, এবং সেখানে দেখা গিয়েছে 89%, মানে খুবই, মানে সংখ্যাটা খুব ভয়ের আসলে, প্রায় 90% ওমেন এবং এডোলসেন্ট আমাদের দেশে মানে পুরা বছরে ন্যূনতম একবার সাইবার বুলিংয়ের শিকার হন। কাজেই এটা খুবই অ্যালার্মিং। এবং পরিবারের সদস্যরা কি করে বুঝতে পারবেন যে আমার সন্তানটি কোনো একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে? যেটা হয় যে কিশোর বয়সটা তো আসলে অনেক চঞ্চল, অনেক, আর এখন তো ইনফরমেশন এক্সপ্লোশনের যুগ, ইন্টারনেট এক্সপ্লোশনের যুগ। অর্থাৎ এক্সপ্লোশন বলছি এই কারণে, আমরা বলি এরা অফ এক্সপ্লোশন, কারণ আমার ইনফরমেশন এক্সপ্লোসিভের মতো কিন্তু ছড়িয়ে যাচ্ছে সবখানে, বিকজ আমি ডিজিটাল সেফটি বিহেভিয়ার মানছি না, অর্থাৎ অনলাইন সেফলি ব্যবহার করছি না। তো হয়তো অনেক ক্ষেত্রে শিশু বা কিশোরী যারা, তারা আসলে কৌতূহলবশত, বুঝতে না পেরে, আগ্রহর কারণে, বয়সোচিত কিছু কারণে অনেক সময় কিছু ভুল করে ফেলতে পারে। পরবর্তীতে তারা প্রচণ্ড গিল্ট এবং শেমে ভোগে, অনেকটা অপরাধ বোধে ভোগে, অনেক কষ্ট পায়, ভয় পেয়ে যায়, এবং তারা কারোর সাথে শেয়ার করতে পারে না বিষয়টা। এই যে শেম, মানে অপরাধ বোধ, নিজের প্রতি ঘৃণা, একটা কষ্ট থেকে সে ধীরে ধীরে সব কিছু থেকে নিজেকে মানে সরিয়ে নেওয়া শুরু করে। অর্থাৎ তার, ডক্টর মাহবুবা যেমন বললেন, মন খারাপ থাকে, প্রচণ্ড তার টেনশন হয়, বুক ধরফর করতে পারে, এবং কারোর সাথে সে যেহেতু খোলাখুলিভাবে জিনিসটা শেয়ার করতে পারছে না, নিজেকেই দোষী ভাবছে, কাজেই সে আরও গুটিয়ে যেতে থাকে, যেটা পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি লক্ষ্য করে। দেখা যায় যে যেই সন্তানটি বেশি সবসময় মোবাইল দেখতো, সবসময় সে স্ক্রিন মানে লাইক দিচ্ছে, মোবাইলে শেয়ার করছে, সারাদিনই মোবাইলে থাকছে, সে এখন মোবাইলে কম দেখতে চায়, মোবাইলে নোটিফিকেশান আসলে চমকে যায়, মোবাইল থেকে দূরে থাকে, এবং নিজেকে রুমের মধ্যে বন্দি করে রাখছে, সামাজিক অনুষ্ঠানগুলোতে যাচ্ছে না, কথা বলছে না, চুপচাপ থাকছে, অনেক সময় স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে, সামাজিক জায়গাগুলোতেও যাচ্ছে না। এই ধরনের পরিবর্তনগুলো যখন পরিবারের সদস্যরা দেখবে, তখন তাদের সাসপেক্ট করা উচিত যে হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে। থ্যাংক ইউ ডক্টর সুমাইয়া। আমরা আবার আপনার কাছে ফিরে আসব। ডক্টর মাহবুবা, এই যে আমরা শেষ উত্তরে জানলাম যে আসলে কীভাবে ফ্যামিলির মেম্বার্সরা মনে করতে পারে যে হ্যাঁ, বোধহয় তিনি সাইবার বুলিংয়ের শিকার হয়ে থাকতে পারেন বাসার সেই কিশোরীটি, সেই মুহূর্তে গার্ডিয়ানদের কী কর্তব্য, তারা অভিভাবকরা আসলে কি করতে পারেন এখানে? অভিভাবকরা যেহেতু একজন কিশোর বা কিশোরীর সবচেয়ে কাছের মানুষ, তো তাদেরকে আসলে সেই স্পেসটা তৈরি করতে হবে যে কিশোর বা কিশোরী যে কোনো সমস্যায় যাতে তার কাছে এসে সমস্যাটা খুলে বলতে পারে, সেটা যে কোনো সমস্যাই হতে পারে। বাসার মধ্যে যাতে একটা ভালো কমিউনিকেশন এনভায়রনমেন্ট থাকে। এক্স্যাক্টলি, এটা আগে থেকেই কিন্তু তৈরি করতে হবে, কারণ এই যে সাইবার বুলিং, এটা তো খুবই সিরিয়াস একটা বিষয়, কিন্তু এটা ছাড়াও কিন্তু কিশোর কিশোরীরা দেখা যায় যে ছোটোখাটো বিষয় অনেক সময় বাবা মার সাথে শেয়ার করতে ভয় পায়। এরকম পরিবেশ রাখা যাবে না বাসায়, অর্থাৎ বাসায় একটি বন্ধুভাবাপন্ন পরিবেশ থাকতে হবে, বাচ্চারা যাতে যে কোনো সমস্যায় পড়লে তারা দৌড়ে আগে বাবা মার কাছে আসতে পারে। তো এটা প্রথমে দরকার। দ্বিতীয়ত, বাবা মা যখন দেখবেন যে এই ধরনের কোনো লক্ষণ বুঝতে পারছি, যে ও, যেটা ডক্টর সুমাইয়া বললেন, যে ও হয়তো আগে অনেক মোবাইল চালাতো, মোবাইল দেখতে সে খুব পছন্দ করতো, এখন মোবাইল ধরলে বা মোবাইলে কোনো নোটিফিকেশান আসলে সে ঘাবড়ে যাচ্ছে, চমকে যাচ্ছে, বাবা মা তখন হয়তো ধারণা করতে পারে যে আমার বাচ্চাটা সম্ভবত কোনো ধরনের বুলিংয়ের শিকার হচ্ছে, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। সেক্ষেত্রে সরাসরি তাকে কোনো বকাঝকা বা একদম খুব রাগ হয়ে কোনো কোয়েশ্চেন না করে, প্রশ্ন না করে, তাকে কিন্তু একটু সহমর্মিতার সাথে, এমপ্যাথির সাথে আমরা জিজ্ঞেস করতে পারি যে আচ্ছা, তুমি কি কোনো সমস্যার ভেতর দিয়ে যাচ্ছ? আমি লক্ষ্য করছি তুমি কেমন জানি মন মরা হয়ে গেছো, তুমি কেন জানি ইদানিং একটু ভয়ে ভয়ে থাকছো মনে হয়, তুমি আমাকে খুলে বলতে পারো, আমি বোধহয় তোমাকে সাহায্য করতে পারি। এভাবে তাকে খুব কামলি, সফট টোনে আমরা কিন্তু জিজ্ঞেস করতে পারি সমস্যাটা কি। এরপরে তার কাছ থেকে সমস্যাটা জানার পরে তাকে সাহায্য করা, তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া, তাকে সাহায্য করা এই সমস্যাটা থেকে কিভাবে সে বের হতে পারে সে সম্পর্কে গাইড করা। আর আমি যদি দেখি যে আমার সন্তানের মানসিক অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে দিনকে দিন, যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম যে তার মধ্যে হয়তো বা কোনো মানসিক রোগ আমরা দেখতে পাচ্ছি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকের মতো কোনো সমস্যা, ঘুমের সমস্যা, সুইসাইডালিটি অর্থাৎ আত্মহত্যা প্রবণতা, দিনকে দিন তার পারফরমেন্স খারাপ হচ্ছে, পড়াশোনা খারাপ হচ্ছে,
এই পর্যায়ে কিন্তু আসলে তাকে আর শুধুমাত্র বাসায় পরিবারের সাপোর্ট দিলেই হবে না, পরিবার সাপোর্ট দিলেই হবে না, সেক্ষেত্রে পরিবারের তাকে অবশ্যই একজন প্রফেশনাল অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞের কাছে কিন্তু নিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর মাহবুবা। ডক্টর সুমাইয়া, আমরা গার্ডিয়ানদের ভূমিকার কথা শুনলাম, কিন্তু এই বয়সে একটা বাচ্চা কিন্তু একটা সিগনিফিকেন্ট সময় কাটায় স্কুলে, এবং তার পিয়ার্সরা আছেন, টিচার্সরা আছেন। স্কুলের কি ভূমিকা হতে পারে, মানে তাদের পিয়ার্সদের কি ভূমিকা হতে পারে, বা টিচার্সদের কি ধরনের ভূমিকা এক্ষেত্রে হতে পারে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে টিচারদের। আপনি ঠিকই বলেছেন, একজন অ্যাডোলেসেন্ট বাচ্চা কিন্তু সিগনিফিক্যান্ট সময় তার স্কুলে কাটায়। তো দেখা যাচ্ছে এটা আসলে ভূমিকাটা আমরা দুভাবে আলোচনা করতে পারি। একটা হচ্ছে যে আমাদের স্কুলগুলোতে আমরা যেটা বলছি যে ডিজিটাল সিটিজেনশিপ শেখানো বা সেফটি অনলাইন বিহেভিয়ার শেখানো। আচ্ছা, এই শব্দটা আপনি আগে একবার বলেছেন। জি। আমি মনে করি যে এবার আপনি একটু বিস্তারিত বলেন যে আসলে এই সেফ ডিজিটাল ইউসেজ বা এটা কি আসলে, বা ডিজিটাল সেফটি। জি, যেটা ভাই আমি বললাম খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা এখন কিন্তু ইনফরমেশন এটা টেকনোলজির যুগে আছি। এখন আমরা ইন্টারনেটটা কিভাবে ব্যবহার করব এটা আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। আমরা ওদেরকে মোবাইল হাতে দিব না, ওরা দেখলে মোবাইল দেওয়াই যাবে না, এরকম একটা প্রহিবিশন যদিও আমরা বাসায় রাখি, কিন্তু আলটিমেটলি এটা বাস্তবায়িত হয় না। ওরা মোবাইল দেখে এবং না বুঝে ব্যবহার করে। যেমন ভাইয়া কিছু যদি আমি সংক্ষেপে বাংলায় সহজ ভাষায় বলি, যেমন আমার একটা অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়াতে, সেটার পাসওয়ার্ডটা ঠিক মতো দেওয়া আছে কিনা, সেটা হ্যাক হয়ে যেতে পারে। 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন বলে একটা বিষয় আছে, মানে 2 ধাপে নিরাপত্তা তৈরি করা অ্যাকাউন্টের ক্ষেত্রে, ইমেইলের ক্ষেত্রে। এই নিরাপত্তা বেষ্টনীগুলো দেখা যাচ্ছে একজন কিশোর বা কিশোরী বুঝতেই পারে না। এই বিষয়গুলো মেনটেন করা। তারপরে আমি যে ওয়েবসাইটে যাচ্ছি সেই ওয়েবসাইটগুলো নিরাপদ ওয়েবসাইট কিনা, আমি যে অপরিচিত ব্যক্তিটিকে বন্ধু হিসেবে অ্যাড করছি, মানে যোগাযোগ তৈরি করছি, সেই অপরিচিত ব্যক্তিটি আসলে মানুষ নাকি সে কোনো অন্য কেউ নামধারী কোনো আইডেন্টিটি যেটা আমরা জানি না। আমি আমার বাসার সন্তান, সে অপরিচিত একজনের সাথে বন্ধুত্ব তৈরি করে মনের ভুলেই বা খুশিতেই হয়তো কোনো আনন্দের স্মৃতি শেয়ার করে ফেলছে, ছবি শেয়ার করে ফেলছে, তাকে এটা বোঝানো যে এটা সেফ না। এবং গ্রুপ চ্যাটগুলোতে দেখা যাচ্ছে অনেক সময় আমরা অনেক পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেখানে অনেক ধরনের গ্রুপে মেম্বাররা আছে, অনেক গ্রুপে আমি অ্যাড হয়ে যাচ্ছি। যেমন গেমিং প্ল্যাটফর্মগুলোতে আমি অ্যাড হয়ে যাচ্ছি, যেখানে খুব ইজিলি আমার অ্যাকাউন্ট হ্যাক করে আমার ইনফরমেশনগুলো নিয়ে যাওয়ার সুযোগ হচ্ছে। তারপরে ডিজিটাল এটিকেট অর্থাৎ ভদ্রতা, এই জিনিসটা স্কুলের বিষয়ে যদি আমি বলি, টিচারদের উচিত আসলে, যেটা গাইডলাইনে এসছে ইউনিসেফ কিন্তু বলেছে সাইবার বুলিংয়ের জন্য প্যারেন্টাল গাইডেন্সও তারা দিয়েছে, অর্থাৎ অভিভাবকের জন্য, এবং স্কুলের টিচারদের জন্য কিন্তু গাইডেন্স দেওয়া আছে। যেমন আলোচনা করা, তাদেরকে ডিজিটাল বিহেভিয়ার শেখানো, রেসপন্সিবল পোস্টিং অর্থাৎ ভদ্রতার সাথে সম্মান রেখে সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে শেখানো, আরেকজনের প্রাইভেসিকে সম্মান করা, সিকিউরিটি করা, তারপরে ফেক ইমেজেস যেগুলো মানে ভুল ইমেজ যেগুলো আসে, তারপরে অস্বস্তিকর মিম যেগুলো শেয়ার হয়, পার্সোনাল কন্টেন্ট যখন আসে এগুলোকে ফার্দার পরবর্তীতে আরও শেয়ার না করা, এগুলোকে রিপোর্ট করা, এইগুলোকে আসলে বলা হচ্ছে মানে ইন্টারনেট সময়ের ভদ্রতা। কিভাবে রিপোর্ট করবে তাহলে এটাও তো শেখাতে হবে। জি, এটা আসলে অ্যাকশন প্ল্যানই দেওয়া আছে কিন্তু আসলে ইউনিসেফের গাইডলাইনে, যে ব্লক করা হোক সে ওয়েবসাইট, সে মানুষ যারা কোনো হ্যারাসিং মানে বিব্রতকর কোনো কাজ করছে, সেই পেজ হোক, সেই আইডি হোক, সেগুলোকে ব্লক করা, সেগুলোর স্ক্রিনশট নেওয়া, এবং কিশোর কিশোরীদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে ট্রাস্টেড অ্যাডাল্ট বা ট্রাস্টেড গার্ডিয়ান, মানে সে ভরসা করতে পারে এমন কারোর কাছে সেটা দেখানো, তাকে কারোর কাছে সেটা পাঠানো, যে আমাকে এরকমভাবে একটা ইমেজ আমার এসেছে, এরকম একটা লেখা এসেছে, এটা আমি ব্লক করেছি, আমি স্ক্রিনশট নিয়েছি, এভিডেন্স রেখেছি, এবং সেই এভিডেন্সের মধ্যে আবার ডেট টাইমটা থাকলে ভালো। কারণ আমাদের আসলে আমরা যেটা দেখলাম যে আমাদের দেশের সাইবার ক্রাইম ইউনিট কিন্তু যথেষ্ট স্ট্রং, এবং আমাদের কিন্তু সাইবার সিকিউরিটি অ্যামেন্ডমেন্ট আছে যেটা 2025-এই নতুন করে করা হয়েছে, এবং এটার ধারা 25-এ কিন্তু 3 বছরের পেনাল্টি আছে। তো এই যে এত জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন আমাদের লাখ লাখ বা কোটি কোটিও যদি কিশোর কিশোরী বলি, সবাই কিন্তু কোনো না কোনোভাবে এত সব কন্টেন্ট, 90% কিন্তু শিকার, এর মধ্যে 90% সামহাউ কোনো না কোনোভাবে বুলি হচ্ছে। তাহলে এত জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপার,
তো এটা কি কোথাও শেখাচ্ছে আমাদের স্কুল কলেজগুলোতে? Exactly, যেখানে হ্যাঁ, এটা বাচ্চাদেরকে আমরা শেখানো অনেক উচিত। অপ্রয়োজনীয় জিনিস শেখাচ্ছি, সেখানে এত একটা প্রয়োজনীয় জিনিস শেখানোর জানানোর কোনো ব্যবস্থা কি আছে? কোনো ব্যবস্থা আসলে আসলে কিন্তু এই আমরা বলছি যে আমাদের এই অ্যাওয়ারনেসগুলো শুরু করা উচিত স্কুল ভিত্তিক এবং ছোট ছোট গ্রুপ ডিসকাশনে, কারণ কেউ না কেউ কোনো না কোনো সময় এই জিনিসের শিকার হয় কিন্তু শেয়ার করতে চায় না, ভয় থেকে, লজ্জা থেকে। কাজেই ছোট ছোট গ্রুপ করে যে তোমরা একজন একজনের সাথে শেয়ার করো, অথবা দুইজন গ্রুপ করে শেয়ার করো, এবং সেই সাথে তাদেরকে উপদেশমূলকভাবে ছোট ছোট ক্যাম্পেইন করা, স্কুলে লেকচার হতে পারে, ভিডিও কন্টেন্টের মাধ্যমে শেখানো যে এরকম যদি হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু লিগ্যাল হেল্প আছে, আমরা কিন্তু সেটার ব্যবস্থা নিতে পারবো। এবং আমরা যেটা ছোট করে বলতে পারি যে ব্লেম নয়, মানে ব্লেম করা না, রাদার তাকে কমফোর্ট দেওয়া, শেম করা না, রাদার তাকে সাপোর্ট দেওয়াটা জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আরেকটা বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসুইন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর মাহবুবা, আমরা বিরতির আগে যে বিষয়টাতে ছিলাম যে আমরা অনেকভাবে জানার চেষ্টা করেছি কিভাবে একটা মানুষ সাইবার বুলিড হতে পারে এবং তারা কিভাবে এক ধরনের ওই যে সেফটি ইউসেজ সেটা শিখতে পারে আর কি, ডিজিটাল সেফটি। এখন তারপরেও একজন সাইবার বুলিড হলেন, পরিবারের সদস্যরা সেটা শনাক্ত করতে পারলেন, এর পরের ধাপ কি? এরপরে কি করতে পারি আমরা? প্রথমত ব্যক্তিগত পর্যায়ে কিছু জিনিস করা যেতে পারে। ব্যক্তিগত পর্যায়ে অর্থাৎ যিনি বুলিড হচ্ছেন তিনি কিন্তু, যেহেতু আমাদের ডিজিটাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় কিন্তু বিভিন্ন রকমের এই সংক্রান্ত মানে অ্যান্টি বুলিং বিভিন্ন পদ্ধতি আছে, হ্যাঁ, বিভিন্ন, যেমন আমাদের ডক্টর সুমাই অলরেডি বলেছেন যে আমি চাইলে প্রথমত এই ব্যক্তিটিকে, যে ব্যক্তির দ্বারা আমি বুলিড হচ্ছি তাকে আমি ব্লক করে দিতে পারি, রিপোর্ট করে ব্লক করে দিতে পারি। রিপোর্ট করে ব্লক করে দেওয়া, এটা একটা হতে পারে। এরপরে যেটা, যে এরপরেও যদি সে কোনো না কোনোভাবে ওই ব্যক্তি আবারও তাকে বুলি করেই যাচ্ছে, তখন কিন্তু চাইলে আরও একটু সিরিয়াস পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন আইনি সহায়তা আমরা নিতে পারি। বাংলাদেশে কিন্তু সাইবার সিকিউরিটি আইন আছে এবং এই আইনে কিন্তু অনেক রকমের সাজাও আছে, এই আইনের সহায়তা নেওয়া যেতে পারে। আবার শিশু কিশোররা অনেক সময় পুলিশের কাছে যাবেন। ইয়েস, এটা করা যেতে পারে যদি ওই সিরিয়াস পর্যায়ে চলে যায়। কারণ অনেক সময় কিন্তু হচ্ছে যে আপনি যেটা আমাদেরকে বললেন যে ডিপ ফেক, এআই, এগুলোর মাধ্যমে কিন্তু অনেকের অনেক রকমের ভিডিও তৈরি করা হচ্ছে, এই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল পর্যন্ত করা হচ্ছে। এখন আমি যদি একটা দৃশ্যকল্প চিন্তা করি, এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এই তো কবে 2 বছরের মতো হলো এই চ্যাট জিপিটি এবং আদার্স এআই গুলো আসলো, এবং এখনই এদের যে প্রিসিশন, এগুলো আগামী 5 বছর পরে কোথায় যেতে পারে? আমরা কি একটা সুনামির অপেক্ষায় আছি? এই যে ডিপ ফেক এবং যেসব ফেক কন্টেন্ট বা ভিডিওগুলো, এগুলো যখন প্রত্যেকটা মেয়ের দেখা যায় একটা করে পর্ন ভিডিও তৈরি হচ্ছে এবং যেটা খালি চোখে দেখে বোঝা যাচ্ছে না, এই ফ্লাডিং বা আমি বলবো এই সুনামি আমরা কিভাবে, মানে তখন আমরা কি করব আসলে? হ্যাঁ, এই জন্য এটার এখন থেকেই আসলে সতর্কতা দরকার। এখন থেকে আমি মনে করি যে এটা তো আসলে এই যে ডিপ ফেক বা এই যে এআই টেকনোলজি, এটা আমাদের এআই টেকনোলজি আমাদের অনেক কাজে লাগছে, কিন্তু এর যে একটা খারাপ ব্যবহার হচ্ছে এবং এটা যে এভাবে ছড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু শুধু ব্যক্তিগত পর্যায়ে তো আমরা আসলে ঠিক করতে পারবো না। এখানে কিন্তু সরকারের একটা ভূমিকা থাকা দরকার আমি মনে করি, যে যত্রতত্র এআই এর ব্যবহার, যে সে এটা ব্যবহার করে যাচ্ছে, যে সে এটা দিয়ে একটা কিছু বানিয়ে ফেলছে, এটা যাতে করা না যায়, এই ধরনের কিছু আসলে পদক্ষেপ নেওয়া উচিত। আর তারপরেও যখন কেউ এই ধরনের শিকার হবে তখন অবশ্যই ওই যে বললাম আইনি সহায়তা কিন্তু নিতেই হবে, কারণ বিষয়টা অনেক বেশি সিরিয়াস। কারণ এখান থেকে কিন্তু একটা কিশোর বা কিশোরী, একজন কিশোরী বিশেষ করে, যারা এই ধরনের দেখা যাচ্ছে তার নামে একটা মিথ্যা একটা ভিডিও, সে আসলে এখানে নেই কিন্তু এইরকম ভিডিও ছড়িয়ে যাচ্ছে তার গ্রুপগুলোতে, তার স্কুলের গ্রুপে, তার বিভিন্ন অন্যান্য কমিউনিটিতে ছড়িয়ে যাচ্ছে, তখন সে কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে আত্মহত্যার মতো ডিসিশন নিয়ে নিচ্ছে। তো এই পরিস্থিতিতে যাতে না যায় তার আগেই আমাদেরকে কিন্তু এই পদক্ষেপগুলো, আইনি পদক্ষেপগুলো নিতে হবে। আবার ইন্টারন্যাশনালি কিন্তু একটা চাইল্ড হেল্পলাইন নেটওয়ার্ক আছে, এটা অনেকেই জানে না। হ্যাঁ, এটা ইউনিসেফের ওয়েবসাইটে গেলে এই সম্পর্কে বিস্তারিত কিন্তু লেখা আছে, হ্যাঁ, যে ইন্টারন্যাশনাল চাইল্ড হেল্পলাইন, এই হেল্পলাইনটা একটা গ্লোবাল নেটওয়ার্ক। এই হেল্পলাইনের আন্ডারে দেখা যাচ্ছে যে বিশ্বে 130টারও বেশি
দেশ কিন্তু এই মানে হেল্পলাইনের আন্ডারে আছে, এবং বাংলাদেশেও এটার একটা হেল্পলাইন নাম্বার আছে, এবং সেই নাম্বারে 24/7 অর্থাৎ 24 ঘন্টা যে কেউ কোনো কিশোর বা কিশোরী তারা ফোন দিয়ে কিন্তু ইমিডিয়েট সাহায্য চাইতে পারে যে কি করব আমি এখন এই মুহূর্তে, আমার কাছে একটা ভিডিও এসে পড়েছে যে ভিডিওতে আমি হয়তো দেখছি আমাকে, হ্যাঁ, কিন্তু এটা আসলে আমি না, বা আমার একটা ব্যক্তিগত ছবি এভাবে ছড়িয়ে যাচ্ছে, আমি আমার পরিবারকে এখন জানাতে পারছি না, সাহস পাচ্ছি না, আমি কি করতে পারি ওই মুহূর্তে ওই কিশোর বা কিশোরীকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এই হেল্পলাইনটা আছে, এটাও আমাদের জানা থাকা উচিত। ওকে, থ্যাংক ইউ। আমি মনে করি এই তথ্যটা হয়তো আমাদের দর্শকদের অনেক উপকারে আসবে। ডক্টর সুমাইয়া, এবার আপনার কাছে আবার আসলাম যে আইনি সহায়তা না হয় নিল, কিন্তু এই যে তার যে ট্রমা, তার যে মেন্টাল ইমপ্লিকেশনস, এটার কি হবে, কি ধরনের ইমপ্লিকেশনস হয়, বা সেই ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্ট, আপনারা দুজনই সাইকিয়াট্রিস্টরা কি রোল প্লে করতে পারেন? জি, ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা সাইকিয়াট্রি প্র্যাকটিস করতে গিয়ে দেখি এবং ভাইয়া নিশ্চয়ই আপনিও, আমরা প্রচুর কিন্তু এরকম পেশেন্ট পেয়ে থাকি যারা ডিজিটাল মাধ্যমে কোনো না কোনোভাবে হয়রানির শিকার হয়েছে, দীর্ঘদিন ধরে হয়েছে। আসলে প্রভাবটা ততটাই গুরুতর হয় যতটা হচ্ছে যে আক্রমণটা যত দীর্ঘ সময় ধরে চলে। এবং যখন আমরা সাইবার বুলিং বলছি তখন কিন্তু আমরা খুব মানে 24 ঘন্টা ধরে অনলাইনে চলা, লাখ লাখ মানুষ দিয়ে ভিউ হওয়া, নেগেটিভ কমেন্ট মানে খারাপ মন্তব্য থেকে শুরু করে সব ধরনের ট্রমা থেকেই যেটা কনসিকোয়েন্স, শেষে এসে মানসিকভাবে আমি আর কুলিয়ে উঠতে পারছি না, আমার মনটা ভালোই থাকছে না, আত্মহত্যা প্রবণতা আমার প্রচণ্ড, এবং কারোর সাথে শেয়ার করতে না পেরে দেখা যাচ্ছে আমি নিজেকে আঘাত করছি, এই ধরনের সিমটম সহ রোগী কিন্তু আমরা অনেক পেয়ে থাকি। কাজেই আমি যদি শর্ট করে বলি, ছোট করে সুন্দর করে গুছিয়ে বলি যে সাইকিয়াট্রিস্ট এখানে কি করতে পারেন, ওনার একটা মানে বিশাল বড় ভূমিকা রয়েছে। সাইকিয়াট্রিস্ট কি করতে পারেন আমি আপনার কাছে শুনবো। আমাদের সর্বশেষ বিরতির সময় এসেছে, সর্বশেষ বিরতির পর। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর। অপসুইন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে ডক্টর সুমাইয়া, আমরা সাইকিয়াট্রিস্ট কি ভূমিকা রাখতে পারেন সেটি সম্পর্কে কথা বলছিলাম। জি, যদি একজন শিশু বা কিশোর বা একজন মহিলা যেই উনি বুলিংয়ের শিকার হোক না কেন, প্রাথমিক অবস্থায় যদি উনি বুঝতে পারেন উনি বুলিংয়ের শিকার হয়েছেন, সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন এবং খারাপ বোধ করছেন, ওনার স্বাভাবিক যে জীবন সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে যদি উনি শুরুতেই যদি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে আসেন, আমরা তার সমস্যাগুলো শুনতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারি। পরবর্তীতে দেখা যাচ্ছে শুরুতে কেউ আসেন না, এবং আমাদের গবেষণাও বলছে যে প্রায় 75% মোমেন্ট কিন্তু রিপোর্টই করেন না। আচ্ছা, 75% বলেনই না, যে ভয় থেকে, গিল্ট থেকে, যে আমাকে মানুষ খারাপ ভাববে, আমার পাশে কেউ দাঁড়াবে না। কাজেই পরবর্তীতে যখন তাদের হয়তো দেখা যাচ্ছে অনেকটা রোগ হয়ে যায়, যেমন ডিপ্রেশন হয়ে যেতে পারে, অনেক সময় পার্সোনালিটিতে সমস্যা হয়ে যায়, অনেক সময় অ্যাংজাইটি থাকে, সুইসাইডাল টেন্ডেন্সি অনেক বেশি হয়ে যায়, তখন যখন একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে আসেন, আমরা কিন্তু তার ইতিহাসটা পুরোপুরিভাবে শুনে পরিবারের সাথে বসে আমরা কিন্তু বিষয়টা শেয়ার করি, এবং পরিবারকে কিন্তু আমরা অনেকটা এই বিষয়ে অবহিত করতে পারি, এবং তাদের ভেতরের যে কষ্ট থাকে, রাগ থাকে, অভিমান থাকে, সেগুলো কিন্তু চলে যায়, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা তাদেরকে সচেতনতাও বাড়িয়ে দিতে পারি, এবং রোগ অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। তার মধ্যে সাইকোথেরাপি, তাকে মোটিভেট করা, পরবর্তী জীবনের জন্য তাকে উপযুক্ত করে গড়ে তোলার কিছু বিষয় থাকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহবুবা। আমরা তো প্রায় শেষের দিকেই চলে এসেছি। এই যে এত সমস্যা, এখন মাথা ব্যথার সমাধান তো মাথা কেটে ফেলে না, তো এই ক্ষেত্রে এত রকমের কন্টেন্ট এক্সপোজড হচ্ছে, তাহলে কি সে নেট থেকে বিদায় নেবে, মাথা কেটে ফেলবে, অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট পুরোপুরি বন্ধ করে দেবে? না না, এই যে আপনি সুন্দর একটা উপমা দিয়েছেন যে মাথা ব্যথার সমাধান তো মাথা কেটে ফেলা না। তাহলে আমাদের সমাধানটা কি, প্রতিরোধ আমরা কিভাবে করব? সমাধানটা হচ্ছে প্রথমত আসলে আমাদের এই যে এখন স্কুল লাইফ থেকেই তো আসলে অনলাইন খুব ছড়াছড়ি। আমরা তো ছোটবেলায় অত হয়তো বা মোবাইল বা অনলাইন মিডিয়া এতটা চিনতাম না বা দেখতাম না। তো এখন যেহেতু কিশোর কিশোরী বয়স থেকেই বাচ্চারা মোবাইলের সাথে পরিচিত, স্ক্রিনের সাথে পরিচিত,
প্রথমত পরিবার থেকে কিন্তু এটা মনিটরিং করতে হবে এবং স্ক্রিন টাইমের একটা লিমিটেশন থাকতে হবে। আমি ঢালাওভাবে একদম দেখা যাচ্ছে যে টাইমের কোনো লিমিটেশন নাই, আমি চালিয়েই যাচ্ছি মোবাইল বা অনলাইনে আমি অনলাইন প্ল্যাটফর্মে আমি সবসময়ই আছি, দিনরাত 24 ঘন্টা নোটিফিকেশান আসলেই আমি তাড়াতাড়ি দেখে নিচ্ছি, আমি একটু অপেক্ষা করছি না, এই জিনিসটা থেকে ওদেরকে বের করতে হবে। ওদেরকে একটা নির্ধারিত টাইম দিতে হবে যে তুমি সারাদিনে তোমার স্ক্রিন টাইম থাকবে সেটা এতটুকু, এবং তাদেরকে যে সেফটি বিহেভিয়ারগুলো এগুলো শেখাতে হবে, যেটা অলরেডি ডক্টর সুমাইয়া বলেছেন। কিন্তু হ্যাঁ, আমি আরেকটু বলি যে আমি আমার একটা ব্যক্তিগত অ্যাকাউন্টে কি শেয়ার করব, কি শেয়ার করব না, কতটুকু প্রাইভেসি আমি রাখবো, কতটুকু রাখবো না, কাকে আমার ফ্রেন্ড লিস্টে রাখবো বা রাখবো না, কেউ আমার কাছে একটা তথ্য চাইলে আমি সাথে সাথে দিয়ে দিব কিনা, আমার একটা পার্সোনাল ছবি আমি শেয়ার করব কিনা, ভিডিও শেয়ার করব কিনা, এই বিষয়গুলোকে বাচ্চাকে শেখাতে হবে বাবা মাদের। কিন্তু এই ক্ষেত্রে বলি যে এখন তো আপনি শেয়ার করেন আর না করেন, অন্য কেউ আপনার নামে শেয়ার করে দিচ্ছে, এমন সব ভিডিও কন্টেন্ট তৈরি করে শেয়ার করবে, আপনি নিজে কিছুই করলেন না, তারপর তো সেখান থেকে রক্ষা পাওয়ার সুযোগ দেখা যাচ্ছে না। জি জি, এই ক্ষেত্রে ওই যে আমাদের আসলে শুধুমাত্র পরিবার না, আইনি সহায়তা কিন্তু এখানে হেল্প করতে পারে, আমাদের সরকার বা আইন এখানে আমাদের হেল্প করতে পারে। আপনি কিছু একটা যোগ করতে জি জি ভাই, আমি একটু যোগ করি ডক্টর মাহবুবের সাথে, যে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা আমাদের মহিলা এবং শিশুদের যখন হ্যারাসমেন্ট হবে তারা যেন সেফলি রিপোর্টটা করতে পারে, সেই অবস্থাটা তৈরি করা। যদি রিপোর্ট তারা করেন, যদি তারা এই সমস্যাটা সামনে নিয়ে আসেন, তাহলে মানে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব। এবং যদি আইনভাবে ব্যবস্থা নেওয়া যায় তাহলেই শুধুমাত্র কিন্তু মানে এক তো আইনভাবে ব্যবস্থা নিল, তার পরবর্তীতে এই যে আমাদের গণমাধ্যমের সচেতনতার ভূমিকাও রয়েছে। আমি এক লাইনে দুজনের কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যেহেতু কিশোরীরাই বেশি সাফার্ড হচ্ছেন, আমাদের স্কুল মেন্টাল হেলথের কথা আমরা শুনতে পাচ্ছি, এই স্কুল মেন্টাল হেলথে এই জিনিসটা গুরুত্বের সাথে সংযুক্ত করার দরকার আছে বলে আপনারা মনে করেন কিনা? সাইবার বুলিং এবং তার মেন্টাল হেলথ ইম্প্যাক্টস, এটা স্কুল মেন্টাল হেলথে থাকা উচিত বলে মনে করেন কিনা? ডক্টর মাহবুবা, আপনি কি মনে করেন কিনা? অবশ্যই। ডক্টর সুমাইয়া? অবশ্যই, অত্যন্ত জরুরি। ওকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অত্যন্ত ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একদম সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আসলে আমাদের কিন্তু এখনই ভাবতে আমি সত্যি আমার শরীরে ঘাম বের হয়ে যাচ্ছে যে আসলে বোধহয় আমরা একটা সুনামির অপেক্ষা করছি, যে সামনের দিনগুলোতে এই এআই ডিপফেক যেই রকম প্রিসিশনের দিকে যাচ্ছে, সামনে কি হতে পারে। আমার মনে হয় এটা খুবই সচেতনতার সঙ্গে এই জিনিসটা ডিল করা উচিত। আমাদের সারা দেশব্যাপী এক ধরনের ক্যাম্পেইনে আসা উচিত যে আমাদের এই সেফ ইন্টারনেট ইউসেজ কিভাবে হতে পারে, কিভাবে আমরা ইন্টারনেট ব্যবহার করব কিন্তু নিজেদেরকে নিরাপদ রাখবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবো। স্কুল মেন্টাল হেলথ এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আশা করব নীতি নির্ধারকরা এই ব্যাপারটা শুনবেন এবং যথেষ্ট মনোযোগের সাথে এই ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। পরবর্তী পর্বে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।